হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর বাংলার নবনব সৃষ্টি যে তোমাদের গল্পটা রয়েছে সেটা তোমাদের কাছকে আমি পড়ে শোনাবো এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, এটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু রয়েছে, তাই পড়াটা কিন্তু ভালো করে প্রত্যেকেই দেখে নেবে। ওকে, আর হ্যাঁ, ভিডিওটা চলাকালীন প্রথমেই বলে নিচ্ছি, তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে তোমাদের পাঠ্য বইটা খুলে বসবে এবং পড়াটা দেখে নেবে। ঠিক আছে, চলো শুরু করছি। দেখো, নবনব সৃষ্টি কার লেখা? লেখক সৈয়দ মুস্তফা আলী। ঠিক আছে, তোমরা খাতায় বা বইয়ের যে কোনো জায়গায় চটজলদি লিখে রাখো যে এই নবনব সৃষ্টি গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে। এই উৎস কিন্তু পরীক্ষাতে ভীষণ ইম্পর্টেন্ট, দেয় কিন্তু পরীক্ষাতে। বলছে পাঠ্যাংশের প্রবন্ধটি লেখকের মামদর পুনর্জন্ম প্রবন্ধের সম্পাদিত অংশ। মূল প্রবন্ধ গ্রন্থটির নাম চতুরঙ্গ। 1960 খ্রিস্টাব্দে বেঙ্গল পাবলিশার্স থেকে এটি প্রকাশিত হয়। ঠিক আছে, এই উৎসটা কিন্তু ভালো করে তৈরি করবে। দেখো, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। কোনো নূতন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে। এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কিনা যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কিনা। অর্থাৎ সংস্কৃত শব্দটি এমনই একটি শব্দ নয়, এমনই একটা ভাষা যে সে যদি কোনো নতুন শব্দ আর কি তৈরি করতে চায় তাহলে সে কি করবে, নিজের শব্দ ভাণ্ডারের মধ্যেই তো সেই নতুন শব্দ বার করার জিনিসগুলোকে খুঁজে নেওয়ার চেষ্টা করবে। তার অর্থ অবশ্য এই নয় যে সংস্কৃত কোশমিন কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি, মানে এটার মানে যেটা নয় যে সে কখনো আগে বিদেশি শব্দগুলোকে নিয়ে উচ্চারিত বা অন্য কোনো শব্দ তৈরি করেনি, এটা কিন্তু বোঝাচ্ছে না। নিয়েছে, কিছু শব্দ বিদেশ থেকেও নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয়, মানে এতটাই কম যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে বা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। তাহলে এখান থেকে কি বোঝা গেল? সংস্কৃত ভাষা নিজের উপরই বেশিরভাগ নির্ভরশীল, অন্যের কাছ থেকে বা অন্যের কোনো ভাষা সে কিন্তু বেশি একটা ব্যবহার করেনি, করেছে কিন্তু এতটাই কম করেছে যে সেটা ধরাও যায় না। বোঝা গেল? প্রাচীন যুগের সব ভাষাই তাই। হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ং সম্পূর্ণ। তাহলে এই যে সমস্ত ভাষাগুলো বললাম সবই কিন্তু এরা আত্মনির্ভরশীল, নিজের ওপরে নির্ভরশীল। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা কিন্তু আত্মনির্ভরশীল নয়। তাহলে কোন কোন ভাষা আত্মনির্ভরশীল নয়? বলছে ইংরেজি ও বাংলা। আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছিও। পাঠান মোগল যুগে আইন, আদালত, খাজনা খারিজ নূতন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ কি করেছি? গ্রহণ করেছি, কারণ আইন, আদালত এগুলো তো ফার্সি আরবি শব্দ, তাই না? পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি, তাই না? বাংলা, ইংরেজি কিন্তু এগুলো আত্মনির্ভরশীল ভাষা কিন্তু নয়। এরা কিন্তু প্রচুর অন্যান্য শব্দ ব্যবহার করে কিন্তু এরা অনেক নতুন শব্দ তৈরি করেছে। তারপর বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। নিয়েছি এবং এখনো সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই। আলু, কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল, তাই না? এই আলু, কপি এই শব্দগুলো তাড়াতে কি পারবো? বিলিতি ওষুধ প্রায় সকলেই খান, ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলেই মনে হয়। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নূতন আমদানিও বন্ধ করা যাবে না। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না, আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন। ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। বলা বাহুল্য, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। নজরুল ইসলাম ইনকিলাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকে দিয়েছেন, মানে এরাও কিন্তু এই সমস্ত শব্দগুলো। তারপর দেখো, বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না।
বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন। তাহলে এরা তো অনেক আগেকার লেখক, এরাও কিন্তু এই সমস্ত বিদেশি শব্দগুলো ব্যবহার করেছিলেন সাহিত্য গড়ার জন্য। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন। আলাল ও হুতম এর ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। সাধারণত বাংলায় স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ স্থলে নিষ্প্রয়োজন, এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। তাহলে এই লাইনগুলোতে কি মানে বুঝতে পারলে, এখানে বোঝাচ্ছে এটাই যে এই যে সমস্ত লেখকরা এরা কিন্তু অনেক আগের, এরাও কিন্তু এই সাহিত্য গড়ে তোলার জন্য বিভিন্ন বিদেশি ভাষাগুলোকে তারা ব্যবহার করেছেন। ঠিক আছে, কেউই কিন্তু বাদ যায়নি। এ স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দ বহুল হবেই। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে পারত। বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য। বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে থাকে চটুলতা। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি, ইংরেজি প্রধান। সংস্কৃত শব্দ বিদেশি নয়, এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে, এখনো আছে বলে অল্প বিস্তর ঢুকছে। যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। স্কুল কলেজ থেকে আমরা যে সংস্কৃত চর্চা যে উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনো বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। ইংরেজির বেলাতেও তাই, বিশেষ করে দর্শন, নন্দন শাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান ও ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি নে, তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সে সম্বন্ধে সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময়ও এখনও আসেনি। ইংরেজি কিন্তু এখনও আমাদের কি করতে হবে? চর্চা করতে হবে। ঠিক আছে, চলে এসে তার পরের পাতায় একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে না। পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো করছে, পূর্ব বাংলায় এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। এবং শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনাও কিন্তু আর নেই। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতেও আরও বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয়ত, কোনো লেখক নূতন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করছেন। কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নূতন মেয়াদ পাবে। বোঝা গেল? এই পরিস্থিতির সামনে জীবন মৃত এসব শব্দে একটা নূতন খতেন নিলে ভালো হয়। এখানে খতেন কথার মানে হচ্ছে হিসাব করা। ঠিক আছে, ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন বেশি। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। হিন্দি গদ্যের ওপরেও বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি, আরবি নয়। বোঝা গেল? তাহলে হিন্দি গদ্যের ওপরে যে প্রভাব পড়েছে সেটা কি শব্দ? ফার্সি শব্দ, আরবি কিন্তু নয়। একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষা সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল, ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। কিন্তু আরবির এই সংঘর্ষও ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক, ভারতবর্ষীয় এই তিন ভাষার ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐতিহ্যশালী
বা ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। উর্দুতে কবি ইকবালই এ তত্ত্বসম্যক হৃদয়সঙ্গম করেছিলেন ও নূতন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তন। সেটা কিসে রয়েছে? পদাবলী কীর্তনে। এ সাহিত্যে প্রাণ ও দেহ উভয়ই খাঁটি বাঙালি। এ সাহিত্যে শুধু যে মহাভারতে শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানরূপ ধারণ করেছেন তাই নয়, শ্রীমতী শ্রী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভাটিয়ালি নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ারের আশিক ও পদাবলী শ্রীরাধা একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছেন। বাঙালির চরিত্রে বিদ্রোহী বিদ্যমান। তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য যখনই যেখানে যে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে, এবং তখন কেউ গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্য এর দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, এবং তার চেয়েও বড় কথা, যখন বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। এ বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরেই সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর। ধর্ম বদলাতেই জাতির চরিত্র বদলায় না। তাই বলছে ধর্ম বদলালেই কিন্তু জাতির চরিত্র বদলায় না। বোঝা গেল? এখানে পুরো গল্পটা দেওয়া নেই, অল্প একটু দেওয়া আছে, তাই লেখা আছে সংক্ষেপিত ও সম্পাদিত। তাহলে এই যে আমি গল্পটা পড়লাম নব নব সৃষ্টি, এখানে কবি কি ঠিক বোঝাতে চেয়েছেন? তোমরা তো নিশ্চয়ই অনেকের বলবে যে কিছুই বুঝতে পারলাম না। তো দেখো, আমি যদি এটাকে একটু ছোট করে বলতে চাই তাহলে যেটা কি দাঁড়াবে, বলছে প্রাচীন যুগের অধিকাংশ ভাষাকে লেখক আত্মনির্ভরশীল এবং স্বয়ংসম্পূর্ণ বলেছেন। হিব্রু, গ্রিক, আবেস্তা, সংস্কৃত এবং কিছুটা পরবর্তী যুগের আরবিও নতুন ভাষার প্রয়োজন হলে নিজ ভাণ্ডারই প্রথমে শব্দের খোঁজ করেছে। এই সমস্ত ভাষা খুব সামান্যই বিদেশি ভাষা ব্যবহার করেছে। ফলে এই ভাষাগুলোর স্বয়ংসম্পূর্ণতা নিয়ে লেখক কোনো আপত্তি প্রকাশ করেননি। এই বিচার অনুযায়ী লেখক বর্তমান যুগের বাংলা ও ইংরেজিকে অন্য ভাষার উপর নির্ভরশীল বলেছেন, কারণ বাংলা এবং ইংরেজি প্রয়োজন ছাড়াও বিদেশি শব্দ ব্যবহার করে। পাঠান মোগল যুগে আরবি ফার্সি শব্দের খুব বেশি প্রচলনের ফলে এই দুই ভাষা থেকে বাংলা ভাষার প্রচুর শব্দ প্রবেশ করেছে। বোঝা গেল? বাংলা ভাষায় বিদেশি শব্দর যোগ ও ব্যবহার ঠিক কিনা এ প্রসঙ্গে লেখক খুব স্পষ্টভাবে বলেছেন যে বিদেশি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করবেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আলু, কপি বা বিলিতি ওষুধের ব্যবহার যেমন রোজ বাড়ছে, তেমনি বাংলা ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে আর নতুন শব্দেরও প্রবেশ ঘটবে। হিন্দি ভাষা তরুণ সাহিত্যিকরা হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি, ইংরেজি ভাষার ব্যবহার বন্ধ করার প্রচেষ্টা শুরু করেছেন। তাদের এই চেষ্টার ফলাফল ভালো না মন্দ হবে সে কথা ভবিষ্যৎ বলবে। তবে রবীন্দ্রনাথ, নজরুল বা বিদ্যাসাগর বাংলা ভাষায় অনায়াসেই বিদেশি শব্দের ব্যবহার কিন্তু করেছেন। এমনকি হিন্দি ভাষার যে বঙ্কিমচন্দ্র হিসেবে পরিচিত মুন্সি প্রেমচন্দ হিন্দি ভাষায় আরবি ফার্সি শব্দের ব্যবহার করেছেন। ঠিক আছে, মানে মুন্সি প্রেমচন্দকে হিন্দি ভাষার বঙ্কিমচন্দ্র বলা হয়। প্রশ্ন আসতে পারে হিন্দি ভাষার বঙ্কিমচন্দ্র কাকে বলা হয়? উত্তর হবে মুন্সি প্রেমচন্দ। ঠিক আছে। এই প্রসঙ্গ লেখক বলেছেন যে রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপরই নির্ভরশীল। বিষয় অনুযায়ী বাঙালি সাহিত্যিকরা তাদের ভাষা বেছে নিয়েছেন। শঙ্কর দর্শনের ভাষা সংস্কৃত ঘেঁষা হবে, আবার মোগলাই রেস্তোরাঁর ভাষা হুতুম প্যাঁচার নকশায় ব্যবহৃত ভাষার মতোই হবে। বসুমতী পত্রিকার সম্পাদকীয়তে ভাষার গাম্ভীর্য থাকলেও বাঁকা চোখের ভাষাতে রয়েছে চটুলতা। বাংলা ভাষায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তাদের মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি হচ্ছে প্রধান। স্কুল কলেজ থেকে সংস্কৃত চর্চা বন্ধ করা উচিত নয়, কারণ বাংলা ভাষায় বর্তমান ও সংস্কৃত ভাষার প্রয়োজন আছে। ইংরেজি ভাষার ক্ষেত্রেও সংস্কৃতের মতোই একথা প্রযোজ্য, কারণ দর্শন, নন্দনশাস্ত্র এবং বিজ্ঞান বিষয়ক সাহিত্য চর্চাতে ইংরেজি ভাষার বিকল্প নেই। কারণ রেলের ইঞ্জিন চালাতে হয় কি করে তা জানার জন্য কিন্তু ইংরেজি ভাষারই শরণাপন্ন হতে হবে। আরবি এবং ফার্সি ভাষা ব্যাপকভাবে আর বাংলায় প্রবেশ করবে না, কারণ তরুণ বাঙালিরা ক্রমশ এই দুই ভাষার প্রতি আগ্রহ হারাচ্ছে। তবে যেসব আরবি ফার্সি শব্দ বাংলা ভাষায় ইতিমধ্যে ঢুকে গেছে সেগুলো দীর্ঘদিন চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে প্রাচীন বাংলা পড়ানো হওয়ায় তরুণ লেখক সম্প্রদায় প্রায় অচলিত আরবি ফার্সি শব্দগুলোর ব্যবহার করছেন। এই রকম পরিস্থিতিতে প্রচলিত ও অপ্রচলিত ভাষার একটা হিসেব নিকেশ করছেন লেখক। প্রাচীনকাল থেকেই ভারতীয় মুক্তব মাদ্রাসাগুলিতে আরবি ভাষা পড়ানো হলেও ভারতীয় আর্যরা ফার্সি ভাষার প্রতি অনেক বেশি আকৃষ্ট হন।
উর্দু বা হিন্দি ভাষার মূল সুরও আরবি নয়, ফার্সি ভাষার সঙ্গে যুক্ত। আর্য ইরানি ভাষা এবং সেমিতি আরবি ভাষার লড়াইয়ে নবীন ফার্সি ভাষার জন্ম হয়। ধীরে ধীরে ফার্সি ভাষার মূল্যবান সাহিত্য সৃষ্টি করতে সক্ষম হয়। ফার্সি ভাষার সঙ্গে সঙ্গেই ভারতে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি ভাষার জন্ম হয়। উর্দু কবি ইকবাল উর্দু ভাষাকে ফার্সির প্রভাব থেকে মুক্ত করার চেষ্টা করেন। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কি পেলাম? পদাবলী কীর্তন। এই কাব্যে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধার চরিত্রে খাঁটি বাঙালিয়ানা ফুটে উঠেছে। একথা ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদি গানের আশিক চরিত্রের ক্ষেত্রেও প্রযোজ্য। বাঙালি তার ধর্ম, রাজনীতি, সাহিত্য সর্বত্রই কিন্তু সত্য শিব সুন্দরের আরাধনা করেছে এবং সেই আরাধনায় বাধা পেলে বিদ্রোহী হয়ে উঠেছে। এই বিদ্রোহী মনোভাব বাঙালি হিন্দু মুসলিম উভয় জাতির ক্ষেত্রেই বর্তমান। তাহলে এই হচ্ছে তোমাদের নবনব সৃষ্টির মূল বিষয় সংক্ষেপ। বোঝা গেল? তাহলে গল্পটা বুঝতে পেরেছো এখানে কি বলতে চেয়েছেন কবি? কবি এখানে ভাষা দিয়ে বোঝাতে চেয়েছেন ঠিকই। দেখো, এই নবনব সৃষ্টি গল্পে কবি এখানে ভাষা দিয়ে বোঝাতে চেয়েছেন ঠিকই, কিন্তু কবি যে মূল যেটা তোমাদেরকে বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে বলতে চেয়েছেন যে কোনো সৃষ্টিকর্মের নির্মাণে যে পরীক্ষা নিরীক্ষা গ্রহণ বর্জন থাকে তাকে দেখার চেষ্টা করেছেন নবনব সৃষ্টি এই রচনাতে। ঠিক আছে? আর কি বলেছেন না, বাঙালি হিন্দু হোক অথবা মুসলমান, তারা সবসময় স্বাধীনভাবে চলতে চায়। এই বিদ্রোহী সত্তা তাদের মধ্যে সবসময় কাজ করে থাকে। সব মিলিয়েই শব্দ ও ভাষা, এই যে ঋণ নেওয়া বা বর্জন করা, এই দুই বিপরীতমুখী স্রোতেই কিন্তু সাহিত্য গড়ে ওঠে। সৃষ্টির সেই বিচিত্র যে সাহিত্যের যে স্বরূপটা, সেটা ধরার চেষ্টা করেছে এই প্রবন্ধে এই নবনব সৃষ্টি গল্পের মাধ্যমে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে নবনব সৃষ্টির মূল বিষয়বস্তু। পড়াটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবে। ঠিক আছে? আর হ্যাঁ, যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটাও জানাতে ভুলো না। ঠিক আছে? তো পড়াটা একটু কঠিন আছে সেটা আমি বুঝতেই পারছি, তোমাদের অনেকের হয়তো পড়াটা খুব একটা ভালো ইন্টারেস্টিং লাগবে না। দেখো, সব গল্পই যে অন্যরকম হবে তার কোনো মানে নেই। কিছু কিছু গল্প যেরকম দেওয়া রয়েছে আমাদের সেইভাবেই কিন্তু পড়তে হবে। ঠিক আছে? তাই পড়াটা কিন্তু ভালো করে প্রত্যেকেই পড়ো আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও অবশ্যই। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর এর পরবর্তী ভিডিওতে আমি এই চ্যাপ্টারের প্রশ্নগুলোও দিয়ে দেবো। ঠিক আছে? তো ভালো করে করো।